আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আজকে নেব 13.1 অধ্যায় থেকে। তো এই অধ্যায়ে যাওয়ার আগে আমাকে কিছু বিষয় জানতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছ আমি বোর্ডে কিছু সংখ্যা তুলে রেখেছি, তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এখানে দেখো, প্রথমে আমি 1 লিখেছি, তারপরে 3 লিখেছি, তারপরে 5 লিখেছি, তারপরে 7 লিখেছি। তারপরে কত হবে তুমি বলতে পারবে? আমি মনে করি সবাই বলতে পারবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিবার 2 করে বাড়ছে। তো এখন এইরকমভাবে যখন থাকবে যে একটা নির্দিষ্ট পার্থক্য নিয়ে কতগুলো সংখ্যা পরপর বসানো হয়। আবার দেখো 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, এরপরে তোমরা অবশ্যই বলতে পারবে তারপরে 10 হবে, 12 হবে, 14 হবে। তো এই জিনিসগুলোকে আমরা কি বলে নেব? আমরা এই ধরনের সিকোয়েন্সগুলোকে আমরা বলবো অনুক্রম। এটাকে আমরা অনুক্রম বলবো, অর্থাৎ এই জিনিসগুলোর নাম হচ্ছে অনুক্রম। তাহলে তোমরা অনুক্রম বুঝতে পেরেছো। এবার আসো, আমি এখানে আরো কিছু সংখ্যা লিখেছি। যে এখানে দেখো ওই আগের মতোই লিখেছি 2 + 4 2 + 6 + 8 যোগ, এরপরে কি হবে? অবশ্যই বলবে যে এরপর 10, তারপর হবে 12, তারপর হবে 14। আবার দেখো এখানে লিখেছি 3 + 7 + 11, তারপর 15, এরপর কত হবে? তুমি লক্ষ্য করছো যে এখানে 4 করে বাড়ছে, এরপরে হবে 15 আর 4 19। তাহলে এখানেও একটা ডিফারেন্স হারে বাড়ছে, মানে পার্থক্য একই রকম হচ্ছে। তাহলে এটার মধ্যে পার্থক্য কোথায়? এখানে ছিল, লক্ষ্য করো, এখানে ছিল কমা, আর এখানে হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন। তাহলে যদি কমা দিয়ে থাকে তাহলে আমরা যেটাকে অনুক্রম বলবো, আর যদি যোগ দিয়ে থাকে তাহলে আমরা এটাকে বলবো ধারা। তাহলে আমার এখানে হলো অনুক্রম, আর এখানে আমি যে দুইটা জিনিস লিখেছি এই দুইটাকে আমি ধারা বলতে পারি। এখন ধারার মধ্যে আবার দুটো ভাগ আছে। দেখো এখানে যদি আমি লক্ষ্য করি যে এখানে 2 থেকে 4 বেড়েছে, কত বেড়েছে? 2। 4 থেকে 6 বেড়েছে, কত বেড়েছে? 6 থেকে 8 কত বেড়েছে? 2। এখন যদি নিচেরটা দেখি, 3 থেকে 7 4 বেড়েছে, 4 থেকে 11 4 বেড়েছে, 11 থেকে 15 4 বেড়েছে। তাহলে এখানেও ডিফারেন্সটা সমান, কিন্তু এখানে সেরকম ডিফারেন্স হচ্ছে কিনা আমরা দেখি। দেখো এখানে 2 থেকে 4 হয়েছে, আবার 4 থেকে 8 হয়েছে, এখানে কিন্তু বিয়োগ করলে মিলবে না। দেখো 2 থেকে 4 2 যদিও হয়, আবার 4 থেকে 8 কিন্তু আবার পার্থক্য 2 না। কিন্তু সেখানে যদি আমি ভাগ করি, যে 4 কে যদি 2 দ্বারা ভাগ করি 2 আসে, 8 কে যদি 4 দ্বারা ভাগ করি 2 আসে। তাহলে এখানে ভাগ করলে ভাগফলটা একই রকম আসছে। এই কারণে এইটাকে আমরা বলবো সমান্তর ধারা, আর এই যে পার্থক্য যেটাকে ভাগ করে পাবো সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তাহলে আমরা ধারা কয় ধরনের পেলাম? সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো আমরা আমাদের এই অধ্যায়ে, আমাদের এই পার্টে, আমাদের মানে নবম দশম শ্রেণীতে দুটি ধারা সম্পর্কে আলোচনা করা আছে। আমরা আজকে তোমাদেরকে সমান্তর ধারা সম্পর্কে আমরা আলোচনা। বন্ধুরা, এবার আসো আমরা এই সমান্তর ধারার বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে আমরা আগেই বলেছি যে সমান্তর ধারা পার্থক্য সমান থাকে। তো এখানে আমি একটি ধারা দিয়েছি, দেখো এখানে প্রতি পদে পার্থক্য কত রয়েছে? 5 থেকে 11 6, 6 থেকে 17 11 থেকে 17 6, 17 থেকে 23 6। তাহলে এই পার্থক্যটাকে আমরা সাধারণ অন্তর বলি। তাহলে আমরা যখনই কোনো ধারা দেওয়া থাকে আর যদি বলা না থাকে, তখন আমাকে আগে জেনে নিতে হবে যে ধারাটি কোন ধারা, সমান্তর না গুণোত্তর। এখন আমরা এই ধারাটি যে একটি সমান্তর ধারা, এটিকে আমি বের করার জন্য আমরা কি করব? যে আমরা এখানে লিখব যে এখানে 11 থেকে মাইনাস করে দেব 5 সমান হবে 6। এরপর 17 থেকে মাইনাস করে দেব 11, তাহলে এখানেও আসতেছে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইবার যদি দেখে, কমপক্ষে 2 বার দেখাতে হবে। যখন 2 বারের পার্থক্যটাই সমান হবে তখন আমরা বলে দিতে পারবো যে এটি একটি সমান্তর ধারা। তাহলে বলা যাবে যে সুতরাং প্রদত্ত ধারাটি সমান্তর। তাহলে আমাকে এভাবে ধারা
বের করার কৌশল। এখন আসো, এরকম একটি ধারা চাইতে পারে যে আমাকে বলতে পারে যে এই ধারাটির 18তম পদ কত, অথবা বলতে পারে এই ধারাটির 20তম পদ কত। তো যে কোনো পদ বের করার জন্য আমাকে যেই জিনিসগুলো জানতে হবে যে কোনো ধারার প্রথম যেই টার্মটা থাকে এটাকে বলা হয় প্রথম পদ। আমরা প্রথম পদকে ধরে নেব এ, আর এই যে আমরা প্রতি পদে পার্থক্য পেলাম এটাকে আমরা নাম দেব সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর আমরা এটাকে নাম দেব ডি। তাহলে এরকম যদি এই দুইটা জিনিস অবশ্যই আমাদের সূত্র করার জন্য লাগবে। এখন আমার হচ্ছে যে পদ, যদি পদ বের করতে বলে তাহলে আমাকে একটা সূত্র বের করতে হবে, যেন পদ সংখ্যার সূত্র। তাহলে পদ সংখ্যা আমরা ধরে নেই পদ সংখ্যা n, তাহলে আমরা লিখতে পাচ্ছি যে n তম পদ। n তম পদের সূত্রটা কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ n এর জায়গায় তুমি 20 চাইলে 20 বসাতে পারো, 15 চাইলে 15 বসাতে পারো, মানে n এর জায়গায় যা বলবে আমরা সেটা বসাবো। এরপর বলতে পারে যে এই ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত, সমষ্টি মানে যোগফল, অথবা চাইতে পারে প্রথম 30টি পদের সমষ্টি কত। তাহলে সমষ্টি সূত্র হচ্ছে আমরা লিখব যে n পদের সমষ্টি, সমষ্টির সূত্র হবে এরকম n/2 twice a plus n minus 1 into d। এটা হলো একটি। আর যদি কোনো ধারার শেষ পদ দেওয়া থাকে, মনে করো এই ধারাটির শেষ পদ বলে দিলাম 59, তাহলে যদি শেষ পদটা বলে দেয় তাহলে আমাকে আরেকটা সূত্র আছে, সেটা হলো n/2 a plus p। p হচ্ছে শেষ পদ, যেখানে আমরা pটাকে শেষ পদ হিসেবে ধরে নেব। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা যে কোনো পদ বের করতে চাইলে পদের সূত্র, সমষ্টি বের করতে চাইলে সমষ্টির সূত্র আমরা করতে পারব। আশা করি সূত্র দুটা ধারণা পেয়েছো। আর এখানে আমি দেখো একটু তোমাদের বোঝার জন্য আমি একটা ছক দিয়েছি, যে আমি এক ফলকে ধারা সম্পর্কে বলেছি, যে এখানে ধারাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। যেটাকে বলা হয় সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারায় প্রতি পদের পার্থক্য সমান হয়, যেমন এখানে সমান হয়েছে, আর গুণোত্তর ধারার প্রতি পদের অনুপাত সমান হয়, অর্থাৎ ভাগ করলে সমান হয়। সমান্তর ধারার এই প্রতি পদের পার্থক্যটাকে আমরা সাধারণত ধরি, আর গুণোত্তর ধারার প্রতি পদের অনুপাতকে আমরা সাধারণ অনুপাত ধরব। এখানে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডিফারেন্স, আর অনুপাতকে আমরা রেশিও দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আর অথবা কিউ। এইটুকু আমরা আগে তাহলে আমরা সূত্র সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবার আসো আমরা একটি গাণিতিক সমস্যা করার চেষ্টা করি। যেমন এখানে একটি ধারা দেওয়া আছে যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ... 59। এখন বলেছে এত সমান কত। তাহলে এটা দিয়ে আমরা কি জানতে চাই? এখানে আমাদের বলেও নাই পদ কত বা সমষ্টি কত। তো এক্ষেত্রে তোমাকে জানতে হবে যে যখনই এরকম কোনো ধারার শেষ পদ সহ দিয়ে যদি সমান কত বলে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে আমাকে সমষ্টি বের করতে হবে। তো আমি আগে বলেছিলাম যে এখানে কিন্তু বলা নেই যে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, তো আমাকে খুঁজে নিতে হবে। তাহলে সেটা আমার কি উপায়, যে আমরা আগে দেখি যে এখানে প্রতিবার দেখো 5 ছিল 11 হয়েছে, তাহলে কত বেড়েছে 6। তো 11 থেকে 17 মানে 6, অর্থাৎ প্রতিবার পার্থক্য সমান। তো এটাই আমি এখানে দেখাবো যে এখানে 11 - 5 = 6, 17 - 11 = 6, অর্থাৎ প্রতিবার পার্থক্য সমান। সুতরাং প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। তো এই ধারাটির প্রথম পদ a, তাহলে a আমরা কি লিখব? a হবে 5, সাধারণত d সমান হবে এই যে পার্থক্য যেটা পেলাম এটা। তো এরপর আমাকে জানতে হবে যে এখানে কতটি পদ আছে। তাহলে এটা হলো, এটাকে আমি শেষ পদ ধরে নেব। তো ধরে লিখব যে এখানে ধরি পদ সংখ্যা n। তাহলে আমাদের n পদের সূত্র কি, যে আমরা জানি, সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হবে 59। এটাই হলো শেষ পদের সূত্র, বা 5 প্লাস n মাইনাস 1 ইন্টু
6 সমান 59 বা n minus 1 into 6 সমান 59 minus 5। তাহলে আমি n minus 1 পেলাম 54 divided by 6 বা n equal to হচ্ছে 6 নং 54 আর এই 1 এখানে আসলে 1 সমান 10, অর্থাৎ আমি n এর মান পেয়ে গেলাম 10। সুতরাং n সমান 10। এবার আমাকে টোটাল যোগফলটা বের করতে হবে। এখন আমি তোমাদের সূত্র দুইটা শিখিয়েছি, যদি পদ সংখ্যা চায় তাহলে এটা, আর যদি সমষ্টি চায় তাহলে এই সূত্র। এখানে দুটি সূত্র রয়েছে, তো যেহেতু এখানে শেষ পদ রয়েছে তাহলে আমি নিচের সূত্রটি ব্যবহার করব। এখন লিখব যে আবার প্রথম n পদের সমষ্টি n/2 a plus p, যেহেতু আমার শেষ পদ রয়েছে। এখন আমি n এর জায়গায় বসাবো 10/2 আর প্রথম পদ 5, শেষ পদ হবে 59। তাহলে আমরা টোটাল পাচ্ছি 5 into 64, 4 5 20, 5 30, অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল হবে 320। আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থীরা। আমরা একটি নিয়মের অঙ্ক শিখালাম, তো এবার আসো আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের, সেটা হচ্ছে আমরা এটাকে নিয়ম 2 এর 2 নাম্বার ধরে নিচ্ছি। এই নিয়মের মধ্যে আছে 8, 19, 20, 24। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে দেখো আমি একটি অঙ্ক তুলে নিচ্ছি, 8 নাম্বার অঙ্কটা তোমাদের করানোর চেষ্টা করছি। এখানে বলা আছে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m plus n তম পদ কত। তো আমরা প্রথমে ধরে নেব যে ধরি ধারার প্রথম পদ a এবং সাধারণত d, এই দুইটা জিনিস আমাকে ধরে নিতে হবে। তো এখানে প্রথমে দেয়া আছে m তম পদ n, আমরা তুলে নিলাম যে এখানে m তম পদ n। এখন m তম পদের সূত্র হবে ওই যে এখানে সূত্র হচ্ছে n তম পদের সূত্র ছিল a plus n minus 1 into d। তো আমরা এখানে m তম পদের জায়গায় লিখব a plus m minus 1 into d সমান n, অর্থাৎ আমি n এর জায়গায় m বসিয়েছি। তার মানে কি দাঁড়ালো a plus md minus d সমান n। এটাকে আমি সমীকরণ 1 ধরে নেব। একইভাবে আবার আছে n তম পদ n, আবার n তম পদ সমান হচ্ছে n। তো এখানে আমি লিখতে পারবো a plus n minus 1 into d সমান m। অতএব a plus nd minus d সমান m, এটাকে আমরা সমীকরণ 2 নেব। এবার আমরা 1 থেকে 2 বিয়োগ করে দেব। লিখি 1 নং বিয়োগ 2 নং। তাহলে কি 1 নং এ আছে a plus md minus d সমান n, a plus nd minus d সমান m। আমি যদি বিয়োগ করে দিই তাহলে চিহ্ন ঘুরে যাবে, তো এখানে a কাটা যাচ্ছে, d কাটা যাচ্ছে, থাকছে md minus nd সমান n minus m, বা এখান থেকে আমি d কমন নিচ্ছি, m minus n সমান হচ্ছে, এখান থেকে মাইনাস কমন নিলে আসতেছে n minus, যেহেতু এখানে m আগে এখানে n আগে, তাই মাইনাস কমন নিয়ে নিচ্ছি। সুতরাং এখান থেকে আমি দেখাতে পাচ্ছি যে d সমান হচ্ছে মাইনাস m minus n, নিচে m minus n। সুতরাং d এর মান আসতেছে -1। আর এখন আমরা বের করতে বলেছি m plus n তম পদ। অতএব ধারার m plus n তম পদ, এটা সূত্র কি হবে a plus, ওই যে n এর পরিবর্তে আমি কি বসাবো m plus n minus 1 into d সমান, এটাকে আমরা গুণ করে দিই a plus md plus nd minus d। এখন লক্ষ্য করো এখানে আমরা
এখানে দুটি সমীকরণ পেয়েছি। দেখো এখান থেকে যে কোনো একটিকে তৈরি করে নিতে পারি। তো আমি এর মতো যদি বানিয়ে নিই, a প্লাস এম ডি মাইনাস ডি একসাথে নেব আর এন ডিটাকে আলাদা করি, তাহলে এটার মান আমি কি পাচ্ছি? এটার মান পাচ্ছি n প্লাস n ইন্টু এখানে ডির মানটা বসিয়ে দেবো -1, তাহলে n মাইনাস n সমান হচ্ছে 0, অর্থাৎ এই অ্যান্সারটি হবে 0। আসো শিক্ষার্থীরা, এবার আমরা এই অধ্যায়ে দুই একটি সৃজনশীল অঙ্ক সলভ করার চেষ্টা করি। এখানে দেখো একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি যে 3 + 6 + 9 + 12 এর কতে চেয়েছি প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এটার জন্য আমরা কি করব? দেখো এখানে আমরা জানি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্র আছে, যেটাকে আমরা লিখতে পারি Sn সমান n + n × n + 1/2। তো n এর জায়গায় আমি এখানে যতটি চেয়েছে 20টি চেয়েছে, তাই আমি প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র বসিয়ে দেব 20 × 20 + 1/2। এই সূত্রটা শুধু তোমরা একটু মনে রাখবে। তাহলে এই গেল প্রথম অংশটি, অর্থাৎ কয়ের অ্যান্সার শেষ। এবার খতে চেয়েছে যে ধারার n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মানটি কত হবে। তাহলে এটার জন্য আমরা এখানে দেখতে হবে যে আগে এই ধারাটি কোন ধরনের ধারা, সমান্তর ধারা না গুণোত্তর ধারা, সেটা বের করব এবং আমার n পদের সমষ্টিতে তারপর যাব। দেখো আমরা এখানে অঙ্কটি করেছি যে এখানে প্রদত্ত ধারাটি উঠালাম, ধারাটির অসীম ধারা একটি অসীম সমান্তর ধারা ধরা যাবে। এর প্রথম পদ হবে a সমান 3 এবং সাধারণ অনুপাত হবে পার্থক্য যেটা আসলো 3। আমরা জানি যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 × 2a + n - 1 × d। প্রশ্ন মতে এই মানটি হবে 630 সমান। সেখানে আমি এর মান এবং ডির মান বসিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে ক্যালকুলেশন করেছি, করার পরে এখানে n/2 সমান 6 + 3n - 3 এইভাবে ক্যালকুলেশন করলাম, যোগ বিয়োগ করে আমরা একটা মান পেলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছ 3n এর সাথে n + 1টা গুণ করে দিলাম। এরপরে 2কে এখানে নিয়ে গেলাম, আবার 3 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ টোটাল অ্যান্সার আসছে n² + n = 420। এটাকে আমি বামে নিয়ে আসলাম। এরপর এটা মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে আমি এখানে n এর দুটি মান পেলাম। একটি হচ্ছে একটি হবে +20 আর একটি হবে -21। তো যেহেতু বুঝতে পেরেছ, এবার এর অনুরূপ কিছু অঙ্ক যেটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এখানে দেখো আমি একটি, দুটি, তিনটি অঙ্ক তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা এই তিনটি অঙ্ক বাসায় করে আমাকে জানাবে যদি কোনো সমস্যা হয় তাহলে। তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সৃজনশীল প্রশ্নের মধ্যে অনেক সময় গুণোত্তর ধারার প্রশ্ন চলে আসে, সেটি তোমরা আপাতত করবে না, শুধু সমান্তর ধারার অংশটুকু করবে। গুণোত্তর ধারার অংশটুকু আমরা আবার গুণোত্তর ধারা করানোর পর করে নেবে। এবার আসো আমরা আরেকটি নিয়মের একটি সৃজনশীল করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বলা আছে একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ 30 এবং একাদশতম পদ হচ্ছে 55। এখান থেকে চেয়েছে যে প্রথম পদকে a এবং সাধারণতকে d ধরে দুটি সমীকরণ গঠন করার জন্য বলেছে ওই তথ্যের আলোকে। তাহলে এটার এটি কেমন হবে? আমরা প্রথমে ধরে নেব যে দড়ির সমান্তর ধারাটির প্রথম পদ a এবং সাধারণত d। তাহলে এখানে প্রথমেই দেওয়া ছিল, এখানে দেখো দেওয়া ছিল ষষ্ঠ পদ 30। এখানে সমান্তর ধারাটি ষষ্ঠ পদ সমান 30। এখানে আমরা সূত্র নেব a + 6 - 1 × d সমান 30, অর্থাৎ a + 5p সমান 30। এরপরে আবার বলা আছে যে একাদশতম পদ 55। তো একাদশতম পদের সূত্র হচ্ছে a + 11 - 1 × d সমান 55, a + 10d সমান 55। এটাই হচ্ছে, এই দুটি হচ্ছে প্রদত্ত সমীকরণ। এবার হতে চেয়েছে তথ্যগুলোর আলোকে একটি ধারা তৈরি করার জন্য। তাহলে আমরা ক হতে পেলাম a + 5d সমান 30, আর একটা পেলাম a + 10d সমান 55। তাহলে এই সমীকরণ দুটো থেকে একটা থেকে একটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 2 নং থেকে 1 নং বিয়োগ করে দেবো।
বিয়োগ করে দিয়ে আমরা এখানে ডির একটা মান পেলাম 5। এবার 1 নং সমীকরণে যদি ডি এর মানটি বসিয়ে দিই তাহলে আমি এখানে মানটি বসানোর পর আমি এর মান পেয়ে গেলাম 5। এরপরে অতএব ধারাটি লিখব। ধারাটি হবে, আমরা সমান্তর ধারা সূত্রটি মনে রাখবে, এ প্লাস এ প্লাস ডি এ প্লাস 2d প্লাস এইভাবে যাবে। তাহলে সেখানে আমি মান বসিয়ে দিলাম, এর মান 5 প্লাস 5 প্লাস 5, তারপর 5 প্লাস 5 2 ইন্টু 5 এভাবে আসবে। তাহলে ধারাটি হবে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 25 প্লাস 30 এভাবে যাবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমি এই নিয়মে কয়েকটি অঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর গ নাম্বারে যে কোশ্চেনটি ছিল সেটি আমি আগের সৃজনশীলের পেয়েছো, তাই এটা লাগবে না। এবার আসো আমরা গ নাম্বারটা যাই। তাহলে আমাদের এই অঙ্কের অনুরূপ কিছু অঙ্ক তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা এটা গ নাম্বারে আমি করেছিলাম, এটা আর লাগবে না। আশা করি এটাও 1 নং সৃজনশীলের অনুরূপ করে পারবে। এবার এটার কয়েকটি অনুরূপ সৃজনশীল প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ করে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন। এখানে প্রথমে একটি সৃজনশীল প্রশ্ন আছে, এখানে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, প্রশ্নগুলো এখানে 3টি সৃজনশীল প্রশ্ন দিয়েছে অনুরূপ। আশা করি 3টি অঙ্কই তোমরা পারবে। অঙ্কগুলো করে ইনবক্সে পাঠিয়ে দেবে। আজকের ক্লাস তোমাদের উপকারে আসবে। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা সৃজনশীল অঙ্ক করে জমা দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।